করে 2000 টাকা করে ঘুষ নিয়ে রোহিঙ্গাদের নাম তুলে, সব রোহিঙ্গাদের নাম তুলে। আগামীকাল সন্দেশখালীতে ফের আপনার পাল্টা সভাপতি সুজিত বসু আজকে করেছে, আপনি জানেনই না। তৃণমূলের একজন লোককে বিজেপি সাজিয়ে যোগদান করিয়েছে, তার নামটা বলে দিচ্ছি, আপনাদের খবর নেই। আমার তো ওখান থেকে সব গ্রামের লোক আছে। ওই মহিলাটির নাম সুদেশ না, ওর স্বামী ওখানে মুরগি মাংসের ওই মুরগি কেটে বিক্রি করে, সরকারি জায়গায় দোকান, সে তৃণমূল করে, তাকে বিজেপি সাজিয়ে পতাকা ধরিয়েছে। তৃণমূল মানে চিটিংবাজ। মমতা তার জীবদ্দশায় একটাও সত্যি কথা বলেনি। এখানে নন্দীগ্রামে 12 সালে 14ই মার্চ প্রথম মুখ্যমন্ত্রী হয়ে সীতানন্দ কলেজ মাঠে এসে বলেছিল শহীদদের স্মারক বানাবো, গোকুলনগরে ক্লাস 1 থেকে 12 একটা রেসিডেন্সিয়াল স্কুল বানিয়ে দেব, সোনাচূড়ায় পলিটেকনিক কলেজ বানিয়ে দেব। আর ভোটে যখন দাঁড়িয়েছিল হারিয়ার জিতি, হলদিয়া নন্দীগ্রামের ব্রিজ হবে আর 13 পেঠিয়ায় ব্রিজ হবে। তৃণমূল মানে চিটিংবাজ, মিথ্যাবাজ। আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী কাজ করি। নন্দীগ্রামের রেলের কাজ বন্ধ ছিল, আমি 215 কোটি টাকা মোদীজির কাছ থেকে এনে রেলের কাজ চালু করি। আমি সোনাচূড়া টেলিগ্রাম প্রজেক্টে 2000 কোটি টাকা এই গত বাজেটে স্যাংশন করিয়ে এনেছি, সেখানে জাহাজ মেরামতি কারখানার কাজ শুরু হয়েছে। সোনাচূড়ায় রাম মন্দিরের কাজ শুরু হয়েছে। তা আমরা যাবই করি, ওদের মিথ্যা লগ্নে জন্মেছে, মিথ্যা ছাড়া একটাও সত্যি নেই। চিটিংবাজের পার্টি পশ্চিমবাংলার 2,15,00,000 বেকার আর 7 লক্ষ পরিযায়ী শ্রমিক ঘর দুয়ার ছেড়ে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তাদেরকে কাজ করতে হয়। দাদা, প্রাক্তন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বলছেন দমদমের আশেপাশে যত বহুতল রয়েছে সেই বহুতলের স্থানীয় পৌরসভা টাকার বিনিময়ে অনুমতি দিচ্ছে, আর যে কারণে দুর্গতি হচ্ছে। ওনার কথার উত্তর দেব, ওনার কথার উত্তর জানা আমার দরকার। ওনার সম্পর্কে সবাই জানে, বলুন। বলো ভাই, তাড়াতাড়ি মালদায় তোলাবাজির অভিযোগ মালদা কালিয়াচক 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শরীফুলের বিরুদ্ধে। মালদার কালিয়াচকে তোলাবাজির অভিযোগ উঠল। সুফিয়ানের নাম চার্জশিটে আছে, শিক্ষক নিয়োগ 4 কোটি টাকা দিয়ে, তো বলে যাচ্ছে এখানে সুফিয়ানের নাম আছে, 4 কোটি টাকা তুলেছে আপনার শিক্ষক নিয়োগে। টাকা কেউ চাকরি পায়নি, টাকা ফেরত দিয়েছে কিনা আমি জানি না, সব জায়গায় আছে। আমি তৃণমূলের এখানকার এমএলএ ছিলাম, মেঘনাদা ব্লক সভাপতি ছিল, আমফান ঝড় হয়েছিল, 185 জনের টাকা ফেরত করে দিয়েছিলাম, ঘর ভাড়ার টাকা। সাউথিন একাডেমি ছিল 7টা ঘর, 1,40,000 টাকা ফেরত করেছিলাম। আরেকটা রাজারাম চকে সে 3টা ঘর ভাড়ার টাকা নিয়ে মোটরসাইকেল কিনেছিল, তার 3টা চেকও ফেরত করেছিলাম, মোটরসাইকেলটা পুলিশকে দিয়ে থানায় তুলে এনেছিলাম। আচ্ছা, পাড়ায় পাড়ায় চোর পাবেন, বয়স হয়নি বার্ধক্য ভাতা নিচ্ছে, শিডিউল কাস্ট নয় এসটি ভাতা নিচ্ছে, বিয়ে হয়নি বেআইনি কার্ড থাকিয়ে রূপশ্রী টাকা নিয়ে যাচ্ছে। বীরভূমে গিয়ে মিটিং করতে হচ্ছে, কোথাও কি অনুব্রতকে লাগাম করাতে দল ব্যর্থ হচ্ছে? অনুব্রত বলে কথা, যত মা বোন দিদি কন্যাদেরকে খারাপ কথা বলবেন তৃণমূলে তত তাড়াতাড়ি পুরস্কার পাবেন। অভয়া বোন ডাক্তার বোনকে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল সোমনাথ, সেই জন্য পানিহাটিতে তাকে চেয়ারম্যান করা হয়েছে। যত মহিলাকে অত্যাচার করবেন তত তৃণমূলে পদপ্রাপ্তি করবে। রকিবালা আলীকে খুন করেছিল বলে এখানে অনেকেই পুরস্কৃত হয়েছে, আর পুলিশ নির্লজ্জের মতো চার্জশিট থেকে এই খুনিদের নাম বাদ দিয়ে, আমি খুনিদের বলে যাচ্ছি, শুনছে তো, আপনারা পালাতে পারবেন না।
আমি অনেক লোককে সোজা করেছি। আপনাদেরকে ছোট ছোট পিঁপড়াদেরকে আমার বেশিক্ষণ লাগবে না, আইনি পথেই করুন। दादा आपने वो बुरी तरीके से हारने वाला था, इसलिए चुनाव बंद कर दिया। दादा सुदीप बनर्जी ने बोला कि जो 21 जुलाई जो शहीद दिवस है उस दिन वो अपना डिसीजन, लेकिन पार्लियामेंट में पूरा एक पार्टी नहीं जाएगा। इस तरीके से डिसीजन डेमोक्रेसी और पार्लियामेंट्री जो नॉर्म्स है उसके खिलाफ है। स्पीकर को उसको एथिक्स कमेटी में भेजना पड़ेगा। कलकत्ता पुलिस ने जो बात सर्टिफिकेट लेके ग्राम पंचायत लोगों को बोला कि वो आईवास है, टीएमसी का लोग उसका इन्वॉल्व है। अरे देखे ना वही टाइम ये छोटे देखे ना। কি বলবেন? দেখুন, আমার কাছে নির্দিষ্ট তথ্য ছবি সহ ভিডিও সহ তুলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এই বিষয়টি সরকারের কাছে স্থানীয় স্তরে এবং অন্যান্য জায়গায় বলা সত্ত্বেও তুফানগঞ্জের রশিক বিলে আদিবাসী ভাই বোনেরা তারা সেখানে একটি বস্তিতে বসবাস করেন এবং তাদের জীবন জীবিকার জন্য তারা চা বাগান বা চা পাতা চাষ করে থাকে। দেখা যাচ্ছে ওখানে সেই চা বাগান জেসিপি দিয়ে উপড়ে ফেলা হচ্ছে এবং চা বাগান খালি করা হচ্ছে। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। ফরেস্ট আইন অনুযায়ী এইভাবে উচ্ছেদ করা অনুচিত। পুরো বিষয়টি আমি আজকে বিধানসভায় এনেছি। আমাদের শ্রমমন্ত্রী ওখানে উপস্থিত ছিলেন, আইনমন্ত্রী ছিলেন, যে এইভাবে চা বাগান উচ্ছেদ করা রাজ্য সরকারের মানসিকতার ছবি আরও স্পষ্ট করেছে। আমি বারবার করে বলেছি যে উত্তরবঙ্গের চা শিল্প আগামী কিছুদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে এই রাজ্যের সরকারের নীতির কারণে। প্রথমত বলা হয়েছিল লিজিল্যান্ডকে ফ্রি হোল্ড করে সেখানে বিভিন্ন ধরনের প্রকল্প করার কথা। আজকে দেখা যাচ্ছে চা বাগান একেবারে লিভিং টি ফিল্ড, সেটাকে উপড়ে ফেলা হচ্ছে চা গাছ। সেখানে নিশ্চিতভাবে পরবর্তীকালে কোনো ধরনের বাণিজ্যিক হোক বা অন্য ধরনের কোনো প্রকল্প কেউ বা কারা করবে, এই ধরনের কাজ অনুচিত, সেটা জানাই। এবং কারা করছে ওখানকারই স্থানীয়রা করছে। এবার প্রত্যুত্তরে শ্রমমন্ত্রীর স্পিরিটটা আমি গ্রহণ করেছি। উনি বলেছেন আমাকে সবটা পাঠাতে, আমি ওনাকে পাঠিয়েছি। বলেছেন এটা যদি হয় তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। কিন্তু এই প্রসঙ্গে আমি শ্রমমন্ত্রীকে শুধু এইটুকু, আইনমন্ত্রীকে এইটুকু স্মরণ করে দিয়েছিলাম যে 2022 সালে আমাদের মোহরগাঁও গুলমাতে অলোক চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের এখন মনে কি সম্পাদক কোনো রাজ্যে, উনি ওনার পরিবার একটা চা বাগানের মধ্যে রিসর্ট তৈরি করে। প্রতিবাদ করার পরে কাজ বন্ধ হলো, আজ পর্যন্ত সেই রিসর্ট ভাঙেননি। তো মলয়বাবু বলেছেন যে ওটা ভাঙবেন। তো আমি দেখতে চাই ইলেকশনের আগে উনি ভাঙেন নাকি আমরা ক্ষমতায় এসে ওটা ভাঙবো, সেটা অবশ্য সময়। স্থানীয়ভাবে এরকম একটা কাজ হচ্ছে, এটা নিছক স্থানীয় উদ্যোগে হচ্ছে বা এর পিছনে কারোর মদত নেই আপনার মনে হয়? থাকতেই পারে, শাসকের মদত ছাড়া এই ধরনের কাজ হওয়া অসম্ভব। আমাদের স্থানীয় জেলা পরিষদের সদস্য তিনি বিষয়টি আমাকে দৃষ্টি আকর্ষণ করেন এবং আমি দায়িত্ব নিয়ে সেই বিষয়টি মাননীয় মন্ত্রী এবং সদনের মধ্যে তুলে ধরেছি। আশা করি ব্যবস্থা নেবে এবং আমি আশা করব যে এই প্রসঙ্গে ডিএম বা তদানীন্তন যারা আছেন তাদেরকে মন্ত্রীর দপ্তর থেকে নির্দিষ্টভাবে নির্দেশিকা দেওয়া হবে কি করতে হবে। ট্রাইবাল মানুষ কত যুক্ত মানে জড়িত এর সঙ্গে? একটা ট্রাইবাল কলোনি যাকে বলা হয় এবং জনসংখ্যা আমার এক্সাক্ট ফিগার আমাকে দেয়নি, তবে একটা ছোট বস্তির মতন সেখানে রয়েছে।
যে গেট, সেই গেটে বিরাট তল্লাশি চলছে, প্রত্যেকটা গাড়ি থামানো হচ্ছে, টর্চ পর্যন্ত ব্যবহার হচ্ছে, বম্ব স্কোয়াড যে সমস্ত সরঞ্জাম ব্যবহার করেন সেসবে। স্পিকারের বক্তব্য, এটা প্রোটোকল অনুযায়ী করা হচ্ছে, আমাদের মনে হয়েছে এই সময় করার প্রয়োজন রয়েছে এবং সেই কারণে করা হচ্ছে। কিভাবে দেখছেন গোটা বিষয়টি? দেখুন, স্পিকারের চেয়ার সবসময় সম্মানী। তিনি একজন আইনজ্ঞ, আমরাও আইনজীবী আইনজ্ঞদেরকে সম্মান করি, বয়সের কারণে সম্মান করি, চেয়ারের কারণে সম্মান করি। কিন্তু বর্তমানে স্পিকার সাহেবের অবস্থা ভয়ঙ্কর কঠিন। তাকে স্পিকার সাহেবের চেয়ারে বসে আছেন না দলের নির্দেশিত চেয়ারে বসে আছেন, যেখানে দল থেকে যাকে যা নির্দেশ দেওয়া হয় সেটাই তাকে করতে হয়, আমি বুঝতে পারছি না। উনি বলছেন নিরাপত্তার কারণে। আপনার মনে আছেন মুখ্যমন্ত্রী যেদিন উপস্থিত ছিল, ওই ভাষণের সময় আমি উঠে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এবং স্পিকার সাহেবকে নির্দিষ্টভাবে দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে মুখ্যমন্ত্রীর ভাষণ রেকর্ড করা হচ্ছে। সে তখন গ্যালারিতে ছিল, আমি তাকে দেখতে পাচ্ছি, স্পিকার সাহেব দেখতে পাচ্ছে। সে গ্যালারির থেকে দৌড়ে যখন পালাচ্ছে, এই পুরো সিকিউরিটি সিস্টেম তাকে আজ পর্যন্ত খুঁজে পায়নি। তাহলে আজকের যেটা তল্লাশি হচ্ছে সেটা আসলে বিরোধীদেরকে আটকানোর তল্লাশি। এখানে শাসকের নেতৃত্বে দুষ্কৃতীরা যে ঢোকে তাদেরকে আটকানোর তল্লাশি এটা না, দুর্ভাগ্যজনক। এবং স্পিকার সাহেবের এই ধরনের বক্তব্যও দুর্ভাগ্যজনক। আমি স্পিকার সাহেবকে বলবো, মাননীয় বিরোধী দলনেতা একটা কথা বলেছেন যে এক চোখ দিয়ে দেখবেন না, দু চোখ দিয়ে দেখুন, তাহলে স্পিকার হিসাবে আপনার সাথে সেটা মানানসই হয়। নিরাপত্তা রক্ষীরা কি তুলসী গাছে আটকাতে চাইছে বিজেপির? সেই কারণেই কি তল্লাশি? নিরাপত্তার সাথে আবার তুলসীর সম্পর্ক না, কোথায়? কেউ কেউ বলছে যে স্পিকার বলছেন যে বিধানসভায় তুলসী মঞ্চ টঞ্চর কোনো জায়গা নেই। মঞ্চ টঞ্চ, তুলসীর প্রতি এই ধরনের মনোভাব মাননীয় স্পিকার সাহেব রাখেন? বাড়িতে কি স্পিকার সাহেবের তুলসী গাছ আছে? আমার অবশ্য জানা নেই। তবে একটা কথা শুধু বলতে পারি যে বর্তমান সরকারের যে হিন্দু বিরোধিতা, হিন্দু উপাসনা উপাচার পদ্ধতি, হিন্দু সনাতন সংস্কৃতির কোনো কিছু কোনো জায়গায় যুক্ত থাকলে সেটাকে অবজ্ঞা করা, উপেক্ষা করা, তাচ্ছিল্য করা, এটা তৃণমূলী মানসিকতা। স্পিকার সাহেব এখন সেই মানসিকতার অংশ হিসাবে তিনি হয়তো এই ধরনের কথা বলছেন। আর আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না, বা আপনার কথায় বুঝতে পারলাম না, যে তুলসীর সাথে নিরাপত্তার কি সম্পর্ক তুলসী গাছের সাথে। নাকি এরপরে বলবে যে সূর্য উঠতে দেবে না, কিন্তু সূর্যের সাথেও তো হিন্দুদের সরাসরি সূর্য উপাসনা করে, বলবে যে সূর্যকে আকাশ থেকে সরাও। তো আমি শুধু হাত জোর করে অনুরোধ করব, ধর্মীয়ভাবে নয়, তো এইটুকু বলবো, যারা জন্মসূত্রে হিন্দু, এই তৃণমূল দল থাকলে আপনারা নিশ্চিত থাকতে পারেন এই পশ্চিমবঙ্গ আপনাদের বসবাসের জায়গা নয়। আপনাদের ডেবরার বিধায়ক হুমায়ুন কবির বলে একটা অভিযোগ সামনে আসছে। স্পিকার বলছেন যে যা বলার এই বিষয়ে আমি বিধানসভাকেই জানাবো। দেখুন, আমি ইতিমধ্যেই এই ব্যাপারে চিঠি দিয়েছি এবং ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে এই ভাষা প্রত্যাহার করার জন্য স্পিকার সাহেবকে আমি অনুরোধ করেছি ওনাকে নির্দেশ দেবে। ঘটনাচক্রে আজকে সারা দেশ শোকাতুর, এবং সেই শোকাতুর দেশে বিধানসভায় যারা আইন প্রণয়ন করেন তার মধ্যে বিভিন্ন মানুষ থাকেন। উনি একজন শিক্ষিত প্রাক্তন আইপিএস ডক্টরেট, ওনার মুখে যে ভাষা মোদির বাচ্চা বলে যেভাবে উনি চ্যান্টিং করছিলেন, আমি তো অবাক হয়ে গেছি। মানে স্বল্প শিক্ষিত থেকে উচ্চ শিক্ষিত, ভাষার কিন্তু কোনো পরিবর্তন দেখলাম না। মহেশতলায় যে ভাষা শুনলাম ঠিক একই ভাষা শুনলাম বিধানসভার অভ্যন্তরে। এটাই দুর্ভাগ্য আমাদের, এবং আমি চাই যে স্পিকার সাহেব এই ক্ষেত্রে অন্তত সঠিক সিদ্ধান্ত নেবেন। না হলে তো পরবর্তীকালে নিশ্চিতভাবে দলীয় পরিষদীয় দলের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা কী করব। মন্ত্রী যারা রয়েছেন তারা স্পিকারের সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং তারা পুলিশের কাছে এই আবেদন করেন যে তারা বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে চান, বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করতে চান, শুধুমাত্র স্পিকারের সঙ্গেই তাদেরকে দেখা করতে দেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন। বিষয়টি সরাসরি আমার কাছে পৌঁছায়নি, আমি জানি না কি ব্যাপার ছিল। তবে ব্যক্তিগতভাবে আমি বিষয়টি জানি না। যদি ওনারা আসতেন, আজকে তো দাদা আসেন, তো বলে আমি বলতে পারবো না। ওনাদের প্রতি আমাদের সর্বোচ্চ সহানুভূতি আছে এবং এটা আইনি গণ্ডির মধ্যে আছে। আমার কোনো ধরনের মন্তব্য করা উচিত না। তবে একটা কথা আমার খুব বুকে বাজে, সেটা আমি দেখে ওদের অনেক ছেলের সাথে আমি কথা বলেছি, ব্যক্তিগতভাবে বসে গল্প করেছি।
খুব যন্ত্রণায় আছে, এটা যেরকম জানি। আর আরেকটা জিনিস হচ্ছে যে দুর্নীতি করলো কেউ আর দুর্নীতির সাজা পাচ্ছে কেউ। যারা সাজা পাচ্ছে তারা ঘুরে বেড়াচ্ছে, আর যারা দুর্নীতি করেছে তারা হচ্ছে আনন্দ করছে। এই যে সিস্টেম, এটা মেনে নেওয়া যায় না। এখানে নিয়ম হচ্ছে একটাই, শাসক হলে তার জন্য নিয়ম এক, শাসক না হলে, বিরোধী হলে তার জন্য নিয়ম এক। শাসক হলে বাইরে বলা কথা, ভিতরে বলা কথা সেগ্রিগেট। বাইরে আপনি যা খুশি মা বাবা তুলে গালি দেন, এই যে অনুব্রতর মতন, কোনো অসুবিধা নেই, আপনাকে নিয়ে আলোচনা হবে না। স্পিকার সাহেব তো অসাধারণ কথা বলেছেন, বলে এই বিষয়টা ভাইরাল হয়েছে তাই আলোচনা হচ্ছে। তো কাকে বলবো, চন্দ্রিমা ভট্টাচার্যকে বলবো না স্পিকার সাহেবকে বলবো? এত লজিক, এত ফিমেল উইক লজিক, এটা একটা লজ্জাজনক বিষয় যে এত সিনিয়র মোস্ট লিডাররা তারা এই ধরনের বক্তব্য রাখছেন। আর এই যে জাস্টিফাই করানোর চেষ্টা, প্রথমত বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না। বাইরের কোনো ঘটনাকে দিয়ে ভেতরে একজন মোদির বাচ্চা বলছে, সেইটাকে যা সেই অপরাধটাকে লঘু করার চেষ্টা, এটা আর যাই হোক গণতন্ত্রের পক্ষে সঠিক নয়। যেভাবে আমি সবসময় মনে করি যে সর্বধর্ম সমন্বয়ের কথা বলবো, আমি তো গর্ব করে বলি যে বাই বার্থ আমি হিন্দু, যারা শেখায় যত মত তত পথ, সব মত পথকে আমরা স্বীকার করি। কিন্তু কেউ কেউ আছে যারা মনে করেন তাদের পথই সর্বোচ্চ, ফলে এই সংঘাত, আর এই সংঘাতের ফলেই আজকে পশ্চিমবঙ্গে বাঙালিদেরই নিজেদের উদ্বাস্তু হতে হচ্ছে নিজেদের ঘরে। তো হলে কি তল্লাশি করছিল, কি খুঁজছিল তারা? আমার বিধায়করা আমাকে জানিয়েছে তাদের গাড়ির ডিকি খোলা হয়েছে, ভেতরে সমস্ত সিটের তলা থেকে, যেভাবে অন্যান্য জায়গায় তল্লাশি হয়। আমি জানি না ওনাদের বিধায়করা কী কী নিয়ে ঘোরেন সেটা আমি বলতে পারবো না, তবে আমাদের বিধায়করা যে এই ধরনের কারবারে বিশ্বাসী নয় সেটা আগেই বলেছি। এবং লজ্জার বিষয় হচ্ছে, এটা এর আগেও আমি বলেছি যে তৃণমূল কংগ্রেস বা শাসক দলের বিধায়করা সাথে সিকিউরিটি নিয়ে ঢোকে, আর আমাদের সিআইএসএফ সিআরপিএফ তাদেরকে বাইরে দাঁড় করে রাখে। এই সরকার আবার যখন সেনাবাহিনীর প্রশংসা ইত্যাদি করেন, একটু অবাক লাগে। আসল কথা, এই ধরনের ফোর্সকে পলিটিক্যালাইজড করা, এ আলাদা এ আলাদা, এতেই তো প্রমাণিত হয় যে এই সরকারের মানসিকতাকে। দেখুন, আজকে তো প্রথম কথা, এই দপ্তরের একজন মন্ত্রী আছে, রাষ্ট্রমন্ত্রী আছে, মাইনরিটি কমিশনের উপরে আলোচনা হয়েছে, সেখানে আমি এই প্রসঙ্গে বলছি, মানে হুমায়ুন কবিরের প্রসঙ্গে চন্দ্রিমা না, উনি তো কোনো সেই সময় প্রতিক্রিয়া দেননি। তো আমার মনে হয় যে ওনাদের উচিত যে এই ধরনের ভাষা ওনাদেরই দলের সদস্যরা যখন ব্যবহার করছেন, যারা সিনিয়র মোস্ট লিডার্স আছে, আমরা তো নতুন এসছি, আমি তো প্রথমবার এসছি, তো তাদের উচিত এদেরকে রিস্ট্রেইন করা। এতে ওনার দলের কি ছবি তৈরি হচ্ছে জানি না, তবে মানুষ তৃণমূল সম্পর্কে যে ছিছি করে তার একটা প্রকোষ্ঠ উদাহরণ হচ্ছে এই হুমায়ুন কবির। কেন, কি আপনার কি মনে হয়? দেখুন, এটা তো স্পিকার সাহেব ভালোভাবে বলতে পারবে। এখন তৃণমূল স্পিকার বলছেন এটা রুটিন, কিন্তু আপনার কি মনে হয় এটা রুটিন? রুটিন তো নয়। আমি শুধু একটা কথাই বলবো যে তৃণমূল কংগ্রেস এখন যে পর্যায়ে পৌঁছেছে, এখানে এরা একে অপরের মধ্যে গন্ডগোল করছে। এরকম তো হতে পারে তৃণমূলের মধ্যে এরকম কোনো পরিকল্পনা হয়েছে, যে পরিকল্পনাটা সংগঠিত করা হবে বিধানসভার ভেতরে, তার ফলে এই ধরনের চেক আপ হচ্ছে। এরকম হতেই পারে, হয়তো এরকম হতে পারে বিরোধী দলের কাউকে টার্গেট করা হয়েছে, বা নিজের দলের কাউকে টার্গেট করা হয়েছে বিধানসভার ভেতরে রাজ্যে অস্থিরতা তৈরি করবার জন্য। স্পিকার সাহেবের কাছে এই খবর থাকতেই পারে।